তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম ৫ই অগাস্টের পরে অর্থাৎ ২০২৪ সালের ৫ই অগাস্টের পরে আমরা এর আগের যে সরকারকে আমরা ফ্যাসিস্ট সরকার হিসেবে আখ্যায়িত করেছি, সেটার পেছনে আমাদের যুক্তি ছিল। সেই যুক্তিগুলো আম কি সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি। কিন্তু ৫ই অগাস্টের পরে আমি লক্ষ্য করলাম যে অনেকেই বলা শুরু করলেন যে ৫ই অর্থাৎ আগের সরকারের সময়ে প্রচুর ঘুষ বাণিজ্য হয়েছে, তদবির হয়েছে, অর্থ পাচার হয়েছে। কাজেই এগুলোই বোধহয় ফ্যাসিজম। হ্যাঁ? আম তো আ তো এরকম কাজ তো এর আগেও সরকারগুলোও করেছে। কাজেই তারাও ফ্যাসিস্ট। এরকম একটা ধারণা বা এরকম একটা প্রচারণা কিছু মানুষ করল। সবাই না, অবশ্যই সবার এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং অনেকেরই আছে। অর্থাৎ ফ্যাসিজম কি সেটাকে না বুঝেই আমরা অনেক সময় এই এই ক্যারেক্টারিস্টিক্স টা আমরা অ্যাট্রিবিউট করি অন্যান্য পলিটিক্যাল পার্টির উপরও। তাহলে বুঝতে হবে যে তাহলে ফ্যাসিজম আসলে জিনিসটা কি? এটা কি শুধুই মাত্র দুর্নীতি? এটা কি শুধুই মাত্র ঘুষ খাওয়া? এটা কি শুধুই মাত্র আম স্বজনপ্রীতি? আম এগুলো আসলে ফ্যাসিজমের একটা বাই প্রোডাক্ট হিসেবে এগুলো আসে। ফ্যাসিজম শব্দটাকে আমরা আগে যদি বোঝার চেষ্টা করি যে কিভাবে এর উৎপত্তি বা এটা আসলে কোথা থেকে আসলো। শব্দটা হচ্ছে একটা ইটালিয়ান শব্দ। হ্যাঁ? যেখানে মূলত আম ইটালিতে ১৯১৯ সালে ১ম এই ধারণাটার উৎপত্তি হয় এবং ১৯২২ সালে বেনিটো মুসোলিনি ১ম ইটালিতে এটা প্রচলন করেন। অর্থাৎ একটা কনসেপ্ট হিসেবে, একটা রাজনৈতিক কনসেপ্ট হিসেবে এটা তিনিই ১ম সেখানে চালু করেন এবং পরবর্তীকালে হিটলার জার্মানিতে এটাকে অ্যাডপ্ট করেন তার নিজের ভার্সন বা নিজের মতো করে। এবং এবং আমরা দেখব যে এর যদি ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি আমরা বিশ্লেষণ করি, ইটালি, পরবর্তীকালে জার্মানি এবং পৃথিবীর অন্যান্য যেসব দেশে পরিপূর্ণভাবে না হলেও ফ্যাসিস্ট টেনডেন্সি যেসব জায়গায় আমরা দেখেছি, সেখানে কতগুলো কমন বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। ফ্যাসিস্টরা বিশ্বাস করে যে দলের যে সিদ্ধান্ত বা দলের যে নীতিমালা তা ব্যক্তির থেকেও গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে ব্যক্তি স্বাধীনতাকে কিছুটা ডিমিন বা আন্ডারমাইন করা হয়। ব্যক্তি স্বাধীনতার বলা হয় যে ব্যক্তি স্বাধীনতার কোনো খুব বেশি প্রয়োজন নেই। দল যেটা বলে সেটা তুমি ব্লাইন্ডলি ফলো করবা। দল যেটা বলে সেটাই হচ্ছে তোমার আদর্শ, এটাকেই তোমার মেনে চলতে হবে। এর বাইরে তোমার খুব বেশি কথা বলার, এর বাইরে তোমার খুব বেশি মত প্রকাশের প্রয়োজন নেই। আবার এই ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করা অর্থাৎ দলকে ব্যক্তির উপরে স্থান দেওয়ার সাথে, সাথে আরো কিছু ক্যারেক্টারিস্টিক এর সাথে যুক্ত হয়েছে ঐতিহাসিকভাবে। তার মধ্যে একটা হচ্ছে চরম জাতীয়তাবাদ। তো শুধু আমরা যদি বলি যে তাহলে কি জাতীয়তাবাদ ফ্যাসিজম? না, এটা অনেকটা ওই হাতি, একজন অন্ধ ব্যক্তি যদি হাতি দেখতে যায়, সে হাতির সুর ধরে সে বলতে পারে যে হাতি কি তাহলে কেবলই সুর? তার কান ধরে বলতে পারে এটা কি কেবলই কুলা? না, আসলে ব্যাপারটা তা না। হাতির একটা পরিপূর্ণ রূপ আছে। এর শরীরের বিভিন্ন অংশ যেমন বিভিন্ন রকম, ফ্যাসিজমের ক্ষেত্রেও এর মধ্যে বিভিন্ন রকমের বৈশিষ্ট্য আছে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে। সবকিছু মিলিয়ে আমরা মূলত ফ্যাসিজমকে বোঝার চেষ্টা করব। যেমন চরম জাতীয়তাবাদ এর আরেকটা বৈশিষ্ট্য। একটা তো আমি যেটা বললাম যে ব্যক্তি স্বাধীনতার ব্যক্তি স্বাধীনতাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। বরং দলের অবস্থান বা দলের নীতিকেই তারা গুরুত্বপূর্ণ মনে করে। সেইভাবেই সেখানে স্কুলিং হয়, সেভাবেই তাদের চিন্তা, ভাবনা, চিন্তা চেতনা সবকিছুর বিকাশ ঘটানো হয়। তো অপরিণত গণতান্ত্রিক সংস্কৃতির দেশগুলোতে অনেক সময় এটাকে আবার খুবই পজিটিভ হিসেবেও দেখা হয়। খুবই ইতিবাচক হিসেবে দেখা হয়। মনে করা হয় যে হ্যাঁ, দল শক্তিশালী হবে, দলই চাকরির ব্যবস্থা করবে। টাকা না থাকলে দল আম 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 কোচিং সেন্টারে পড়ার ব্যবস্থা করে দিবে। আম কিন্তু এগুলো তো আসলে দলের কাজ নয়। আপনি যখন এই কাজগুলো দলের উপরে চলে যায়, তখন যেটা হয় যে এই কাজগুলো তো রাষ্ট্রের করার কথা। রাষ্ট্র তখন দুর্বল হয়ে পড়ে। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে। এই পয়েন্টটাতে আমি আবার একটু পরে যাব। রাষ্ট্র যে দুর্বল হয়, এই পয়েন্টটাতে আমি পরে আবার যাব। তাহলে আমার ২ টো বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। একটা হচ্ছে চরম জাতীয়তাবাদ। আরেকটা হচ্ছে যে আম আ রাষ্ট্রের মানে দলের অবস্থানকে আমরা ব্যক্তির চিন্তা ভাবনার উপরে স্থান দিচ্ছি। অর্থাৎ আমরা এক ধরনের দলের কাছে আমার নিজেকে আত্মসমর্পণ করছি। জাতীয়তাবাদের যেই বিষয়টা বললাম, এখানেও একটা প্রশ্ন অনেক সময় আসে যে আমরাও তো একটা জাতীয়তাবাদী রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশকে পেয়েছি। তাহলে কি সব জাতীয়তাবাদী খারাপ? বিষয়টাকে আসলে ভালো বা মন্দ হিসেবে না দেখে বরং এটার যেই আরো যে ক্যারেক্টারিস্টিক্স আছে এটার সাথে কি ধরনের মিশ্রণ এসে মিশছে এবং কি ধরনের ইমপ্যাক্ট সৃষ্টি করছে তার উদ্দেশ্যই বা কি, এই জিনিসগুলো বোঝার প্রয়োজন আছে। যেমন এবং এটার রূপও কিন্তু বিভিন্ন সময় বদলেছে।
জার্মানিতে এবং ইটালিতে আপনারা যদি লক্ষ্য করে দেখেন তাদের ইতিহাসের দিকে, পৃথিবীর প্রায় প্রত্যেক ইউরোপের, পৃথিবীর বলেছি দুঃখিত। ইউরোপের প্রায় প্রত্যেকটা দেশেরই কিন্তু কলোনি ছিল। অর্থাৎ তাদের আপনি স্পেনের দিকে তাকান, নেদারল্যান্ডের দিকে তাকান, ইংল্যান্ডের কথা বলেন, ফ্রান্সের কথা বলেন। তাদের একটা কলোনিয়াল হিস্ট্রি ছিল। তারা অন্য দেশে গিয়ে তাদের কলোনির বিস্তার ঘটিয়েছে। অন্য দেশ থেকে তারা সম্পদ নিয়ে এসেছে। কিন্তু দেখেন, ইটালি এবং জার্মানি এদের কিন্তু কলোনি ছিল না। অর্থাৎ আ কিছু বিচ্ছিন্নভাবে কিছু জায়গা তারা বিভিন্ন সময় দখল করেছে। কিন্তু সেই অর্থে যে কলোনিয়াল যেই লেগেসি যে অন্যান্য দেশের আছে, ইউরোপের অন্যান্য দেশের ছিল, ইটালি বা জার্মানির ছিল না। অথচ ইন্টারেস্টিংলি ইটালির কিন্তু একটা জাতীয়তাবাদী গৌরব ছিল। তারা হচ্ছে সেই আম রোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী, তাই না? তাহলে তাদের একটা গৌরব, জাতিগত গৌরব কিন্তু তাদের ভেতরে ছিল। কিন্তু সে দেখল যে তারাই অ্যাজ ইফ ইউরোপকে সভ্য করেছে। অথচ ইউরোপের অন্যান্য দেশ যেখানে পৃথিবীর অন্যান্য দেশে তার সাম্রাজ্য বিস্তার করে পরবর্তীকালে অঢেল সম্পদ লুণ্ঠন করে নিয়ে এসেছে, ইটালি সেই জিনিসটা পারল না। জার্মানির ইতিহাসও তাই। জার্মানিও কিন্তু অনেকটা যেই যেই রোমান সাম্রাজ্যের যে পতন ঘটিয়েছিল তার পেছনেও কিন্তু জার্মানির একটা বড় ভূমিকা ছিল। যদিও তখন জার্মান হিসেবে সেটা ছিল না। কিন্তু আম তাদের অর্থাৎ জার্মান জাতি যারা তাদের একটা গৌরব ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরও কোনো কলোনি গড়ে ওঠেনি। তো এখান থেকে তাদের মাঝে আম একটা এক ধরনের আম আ হতাশা একটা তৈরি হয় এবং নিজেদের মাঝে একটা এই প্রবণতা সৃষ্টি হয় যে আমরা তো একটা বিশাল জাতি, আমাদের একটা বিশাল গৌরব আছে, ঐতিহ্য আছে। অথচ আমাদেরকে কে যেন আটকে রেখেছে। এই যে একটা অপ্রাপ্তির চেতনা বা বোধ, এই যে একটা আমার প্রাপ্য কিন্তু আমি পাচ্ছি না, এই যে একটা হতাশা, এইটা এক ধরনের টক্সিক ন্যাশনালিজম এর জন্ম দেয় যে তাহলে আমাকে এটা পেতেই হবে, আমাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ছাড়তেই হবে। এই যে একটা টক্সিক ন্যাশনালিজম এর ধারণা, সেইটা হচ্ছে আম আম আ ফ্যাসিজমের আরেকটা উপকরণ। তার মানে আমি এই কথাগুলো এই কারণেই বলছি যে আ এইটা যেন মনে না হয় যে আমার একটা জাতীয় চেতনা আছে, কাজেই আমি ফ্যাসিস্ট হয়ে গেলাম, ব্যাপারটা ঠিক সেরকম না। আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পাই, যেমন বিরুদ্ধ মতকে তারা দমন করে এবং আম আম আর্নস্ট ইয়ঙ্গারের একটা ইয়ে আছে ওখানে, ফিলোসফি, জার্মানদের মানে উনার লেখা আছে, সেখান থেকে তিনি কিন্তু দেখিয়েছেন যে আম তারা বল প্রয়োগের যে নীতি সেটাকে তারা গ্লোরিফাই করে। যে আমি একটা জিনিস যদি না পাই, সেই জিনিসটা আমি দরকার হলে কেড়ে নিবো। দরকার হলে আমার শক্তিকে আমি অন্যের উপর চাপিয়ে দিব। এবং এটার জন্য আমার ভেতরে কোন রকম আম গ্লানি বা দুঃখ কাজ করবে না। দেখুন, শুরু করেছিলাম যে এই উদাহরণটা দিয়ে যে চাঁদাবাজি করাই কি একটা খারাপ কাজ আমরা জানি। কিন্তু এটা কি ফ্যাসিজম? ঘুষ খাওয়া কি ফ্যাসিজম? দুর্নীতি করা কি ফ্যাসিজম? এগুলো যে করে সে এটাকে গ্লোরিফাই করে না। সে মনে করে এটা একটা অন্যায়। সে যদি আম 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 যদি আম লিঙ্গগত সহিংসতা, নারীর প্রতি সহিংসতা করে, জোরপূর্বক কারো জমি কেড়ে নেয়, জোরপূর্বক চাঁদাবাজি করে, সে এটাকে খারাপ কাজ জেনেই করে। কিন্তু যারা ফ্যাসিস্ট তারা সেটা করে না। তারা যখন ধর্ষণ করে, সে মনে করে একটা রেশিয়াল পিউরিটি সৃষ্টি করার জন্য বা বিপরীত প্রতিপক্ষকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই কাজটা করছে। সে এটাকে জাস্টিফাই করে না, সেটাকে সে গ্লোরিফাইও করে। সে যখন হাজার মানুষকে লক্ষ মানুষকে গ্যাস চেম্বারে ঢোকায়, সে সেটাকে গ্লোরিফাই করে। সে মনে করে এই কাজটা তার জন্য উচিত হচ্ছে, এই কাজটা তার করা উচিত। আপনি দেখবেন যে যারা ফ্যাসিস্ট তাদের মাঝে কখনো তাদের অন্যায় কাজের জন্য কোনো গ্লানি কাজ করে না। তারা ৫,০০০ মানুষকে আম হয়তো নির্বিচারে হত্যা করে ফেলে, গুম করে ফেলে, যাদের সন্ধান পাওয়া যায় না। এটা নিয়ে তাদের মাঝে কোনো গ্লানি কাজ করে না। তারা ১৪০০ মানুষকে ১ মাসের ব্যবধানে হত্যা করে ফেলে। কিন্তু তারা কখনো এটার জন্য তাদের কোনো রিমোর্স বা এটা নিয়ে তাদের জন্য তাদের মনে কোনো খারাপ লাগা কাজ করে না। তারা মনে করে যে দেশের কল্যাণের জন্য এটা করা দরকার ছিল, এটা করেছি, এটা ভালো করেছি। আপনি বাংলাদেশের ইতিহাসে যদি আরো পেছনের দিকে তাকান, যারা ১৯৭১ সালে গণহত্যায় অংশ নিয়েছে, আমি কোন দল বা কাউকে আমি স্পেসিফিক ভাবে বলব না। কিন্তু করেছে তো মানুষ। এই ঘটনাগুলো এদেশে হয়েছে। যারা ঘটিয়েছে তারা কি এটার জন্য কোন গ্লানিতে ভুগেছে? তো এগুলো আমি বলব না যে তারা বা সবাই ফ্যাসিস্ট হয়ে গিয়েছে। কিন্তু এগুলো হচ্ছে ফ্যাসিজমের কিছু টেইলেটেল ফিচার।
এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। বিরুদ্ধ মতকে তারা দমন করতে চায়। কারণ তারা একটা, এই যে বললাম, একটা গৌরবের একটা চিহ্ন বা একটা স্বপ্ন তাদের মাঝে থাকে যে জার্মানিকে আমরা প্যান জার্মানি, আমরা প্যান জার্মানিস্টরা সব একত্রিত হয়ে একটা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হব। এই শ্রেষ্ঠ জাতিতে পরিণত হওয়ার জন্য যা প্রয়োজন আমরা তাই করব। এটাই আমাদের শাংরিলা, এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের অভীষ্ট। আমরা যদি মনে করি যে এক সোনার বাংলার স্বপ্ন আমরা যদি দেখি, আমরা যদি মনে করি যে না, আমার ভেতরে সেই আম একটা আম ঈশ্বর প্রদত্ত হোক বা জেনেটিক ভাবে হোক, আমার ভেতরে এমন একটা শক্তি আছে যে বাঙালি হিসেবে আমি শ্রেষ্ঠ এবং আমি সেই শ্রেষ্ঠত্বের চর্চা করব। এটা এক ধরনের ফ্যাসিস্ট প্রবণতা। এটা কিন্তু অনেক পরিচয়ের মধ্য দিয়ে এটা মানুষের মাঝে আসতে পারে। এটা ধর্মের মধ্য দিয়ে আসতে পারে। আমি যদি মনে করি যে না, আমিই শ্রেষ্ঠ, যেহেতু আমি অমুক ধর্মে বিশ্বাস করি। যেমন মোদি এরকম একটা ধারণা প্রচলন করছে তার দেশে। আমরা যদি এরকম আরেকটা ধারণা আমাদের দেশে প্রচলন করি, সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মের উপর ভিত্তি করে অর্থাৎ একটা পরিচয়ের উপর ভিত্তি করে, সেই পরিচয় হতে পারে ধর্ম, সেই পরিচয় হতে পারে আ আ তার জাতীয়তা, অর্থাৎ তার এথনিক আইডেন্টিটি, যেমন বাঙালি। এই পরিচয়গুলোকে যদি আমরা বড় করে দেখা শুরু করি এবং সেই পরিচয়ের একটা স্বর্ণ শিখরে আমরা পৌঁছাতে চাই, আমরা যদি বলতে চাই যে এই পরিচয়কে ধারণকারী বিশুদ্ধ মানুষকে দিয়ে আমরা একটা আ অসাধারণ একটা রাষ্ট্র কাঠামো গড়ে তুলবো। এই যে চিন্তা ভাবনাটা, এটা ফ্যাসিজমের জন্ম দিতে পারে। তো সেটাকে আমরা তাহলে বোঝা যাচ্ছে যে আম অপরাধ করাটাই ফ্যাসিজম না। সেই অপরাধকে গ্লোরিফাই করা, জাস্টিফাই করা, এটাকে প্রয়োজনীয় মনে করা এবং তার ফলশ্রুতিতে এই কাজগুলো করার পরেও কোনো গ্লানি বোধ না হওয়া, এগুলো হচ্ছে ফ্যাসিস্ট যেই আ প্রতিষ্ঠানগুলো আছে, ফ্যাসিস্ট যে রাজনৈতিক দলগুলো আছে, ফ্যাসিস্ট যদি কোনো রাষ্ট্র যদি সেরকম ফ্যাসিস্ট হয়ে ওঠে, তাদের মাঝে আমরা এই কয়েকটা বৈশিষ্ট্য দেখতে পাই। রাষ্ট্র, যে প্রশ্নটা ছিল যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তাহলে কিভাবে ফ্যাসিস্ট হয়ে ওঠে? এই যে প্রবণতাগুলোর কথা আমরা বললাম, এগুলো তো একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্রে এই প্রবণতাগুলো হওয়ার কথা নয়। কিন্তু আমরা তো আসলে, আমাদের গণতন্ত্রের ইতিহাস তো খুব বেশি দীর্ঘ নয়। সেই মানে ১৮০০ শতাব্দীতে অনেকগুলো দেশ আম গণতন্ত্রের অগ্রযাত্রা বা ধারাবাহিকতা শুরু করেছে। আপনি কানাডার দিকে তাকান, নর্ডিক কান্ট্রি গুলোর দিকে তাকান, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকান। তাদের প্রত্যেকের গণতন্ত্রের দিকে যাত্রা শুরু হয়েছিল বা গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণের যেই কাজটা, সেটা শুরু হয়েছিল ১৮৩০ থেকে ১৮৪০, ৫০, ৬০ এরকম সময়ে। কোনোটা ১৯০০ সালের শুরুর দিকে। অর্থাৎ আজ থেকে আমাদের বহু আগে, অন্তত ১০০ বছর বা তারও আগে এই রাষ্ট্রগুলো তাদের গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করেছে। আমরা কিন্তু সেটা করতে পারিনি। কাজেই আমরা হয়তো একটা গণতান্ত্রিকভাবে নিজেদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেদেরকে দাবি করছি। কিন্তু গণতন্ত্রের যেই চেতনা, গণতন্ত্রের যেই কাঠামো, সেটা আমরা কিন্তু ধারণ করতে পারিনি। তো শুধুমাত্র কি নির্বাচন হলেই আমরা গণতান্ত্রিক হয়ে যাব? গণতন্ত্রের এই জিনিসটা আমরা মোটামুটি ভালোভাবে পেয়েছি। এটা আমাদের আরো দরকার। এটাকে বাদ দিয়ে গণতন্ত্র হবে না। কিন্তু মনে রাখতে হবে যে অনেক সময় বলা হয় যে গণতন্ত্র একটা ৩ পায়া চেয়ারের মতো। ৩ টা পা আছে এর। একটা পা হচ্ছে নির্বাচন। এই যেকোনো একটা পা যদি আপনার ঠিকমতো কাজ না করে বা একটা পা যদি ভেঙে যায়, আপনার এই চেয়ারটা কিন্তু আ উল্টে পড়বে আরকি। অনেকটা টুল থাকে না, ৩ পা যুক্ত চেয়ার? এই চেয়ারগুলো কিন্তু আনস্টেবল হয়। অর্থাৎ একটা পা আপনার যদি কোনো কারণে দুর্বল হয় বা ভেঙে যায়, পুরো চেয়ারটি ভেঙে পড়ে। কাজেই এই ৩ টা পা একসাথে দরকার লিবারেল ডেমোক্রেসির জন্য। একটা হচ্ছে যে আমার নির্বাচন দরকার। নির্বাচন আমাদের দেশে আছে, কিন্তু সেই নির্বাচন ১৯৯০ থেকে সুন্দরভাবে আসছিল। কিন্তু ২০১১ সালে পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে সেই ব্যবস্থাটিকে কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ করে ফেললাম। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে আমরা বাতিল করে দিলাম। যে যুক্তিতেই হোক না কেন, সেটা আমরা বাতিল করলাম এবং বোঝাই যাচ্ছিল যে তার উদ্দেশ্য আসলে খুব একটা মহৎ উদ্দেশ্য ছিল না এবং সেটা পরবর্তীকালে প্রমাণিতও হয়েছে। সেই উদ্দেশ্য যে আসলে অসৎ উদ্দেশ্য ছিল, সেটা প্রমাণিত হয়েছে। অর্থাৎ নির্বাচনের পায়াটা আমরা নষ্ট করলাম। ২ নাম্বার পায়া কি? ২ নাম্বার পায়া হচ্ছে আইনের শাসন। আমরা বিচার ব্যবস্থাকে কিন্তু সম্পূর্ণভাবে একটা রাষ্ট্রের কুক্ষিগত একটা দলের কুক্ষিগত হিসেবে আমরা দেখেছি আম আগের সরকারের সময়ে। অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে যে আমরা দেখছি যে কি ধরনের আইন হবে আমরা জানি। আমরা সেই স্কাইপ কেলেঙ্কারির সময় আমরা আম দেখেছি যে কিভাবে রাষ্ট্র অনেকটা ফোর্স করে
আইন তৈরি করে দিচ্ছে এবং আইনের কি অর্থাৎ আইন তৈরি করে দিচ্ছে না, মানে আইনটা কিভাবে প্রয়োগ হবে বা শাস্তিটা কি হবে সেটা আগে থেকেই নির্ধারণ করে দিচ্ছে। তো এইভাবে আমরা আইনের শাসনকে ভুলুণ্ঠিত করেছি। এবং ৩ নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে সিভিল লিবার্টি বা নাগরিকের যে স্বাধীনতা, স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীনভাবে কথা বলার যে অধিকার, সংবাদপত্রের কথা বলার অধিকার, নির্ভয়ে ব্যক্তি স্বাধীনতা মানে আমাদের কথা বলার যে অধিকার, সেগুলো থাকতে হবে। এই ৩ টা জিনিস যদি থাকে, এর সাথে আরো অনেক জিনিসের প্রয়োজন। কিন্তু এই ৩ টা পায়া যদি এই টুলের থাকে তাহলে আমরা ক্রমান্বয়ে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারবো। এইজন্য এগুলো যখন ছিল না, তাহলে মানে এগুলো যেহেতু ছিল না, তাহলে একটা আপাত গণতান্ত্রিক রাষ্ট্র বা গণতন্ত্রের দিকে যাচ্ছিল এরকম একটা রাষ্ট্র কিভাবে ফ্যাসিবাদের দিকে টার্ন নিল, এখানে তার উত্তরটা কিন্তু আছে। অর্থাৎ আমাদের নির্বাচনকে কখনোই প্রশ্নবিদ্ধ করা যাবে না। এটা সবসময় ইনক্লুসিভ হতে হবে, নিরপেক্ষ হতে হবে। এটা অত্যন্ত চমৎকারভাবে হতে হবে। আপনি আম আম যদি ভারতের দিকে তাকান, ভারতের অনেক দোষ ত্রুটি থাকতে পারে। কিন্তু তাদের নির্বাচন কমিশনকে নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করে না। আমরা আম যেই আম আ যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হেরে যায়, তারাও কিন্তু সেটাকে মেনে নেয়। কারণ সে জানে যে তার নির্বাচন কমিশনটা মোর অর লেস স্বাধীনভাবে কাজ করে। ২ নাম্বার আমার আইনের শাসন, আমার যে বিচার ব্যবস্থা এবং বিচারের যে প্রয়োগ যারা করেন, তাদেরকে সম্পূর্ণভাবে নিরপেক্ষ হতে হবে। এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এবং ৩ নম্বর নাগরিকের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতাকে আমার সম্পূর্ণভাবে স্বাধীন করে দিতে হবে এবং এটার জন্য কারো উপর কোন রকম ভয়, ভীতি তৈরি করা যাবে না। এই ৩ টা জিনিস যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আমরা ভবিষ্যতের রাষ্ট্র একটা ফ্যাসিবাদের দিকে গণতান্ত্রিক অভিযাত্রা থেকে ফ্যাসিবাদের দিকে যাওয়ার যেই প্রবণতা বা সম্ভাবনা, সেটাকে আমরা রুখে দিতে পারবো বলে আশা করা যায়।